নুরুন হোসেন প্রিন্স আপনার কাছে আসি এবং গোলাম বাউল যেটি বলবার চেষ্টা করছিলেন, যেটি আসলে সাদা চোখে হয়তো দেখা যায় না, মানে এই সময়টি উনি বলছিলেন আধ্যাত্মিক বা দর্শনগত জায়গা থেকে বলছিলেন যে এই সময়টিই আসলে তার মৃত্যু কেন, হয়তো তার কৃতকর্মের কারণে প্রকৃতি হোক উপরওয়ালা হোক সেই সময়টা হয়তো নির্ধারণ করেছেন। জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। বারংবার বলা হয় যে যে সময়টাতে তিনি দলের দায়িত্ব নিলেন এবং সেই সময় অকস্মাৎ মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে তাকে যখন দায়িত্ব নিতে হয়, এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, অনেকটা বাধ্য হয়ে। এবং তখন সামরিক শাসনের যে প্রভাব রাজনীতিতে ছিল, অর্থাৎ ফৌজি বাহিনী তখন একটা সাধারণ গৃহবধূকে পরাস্ত করতে পারলেন না এবং ৮৬ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশ নিলেন না। এবং এই দৃঢ় অবস্থানের কারণেই পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে এখন পর্যন্ত আপসীন নেত্রীর যে অভিধা তাকে দেওয়া হয়। আপনিও আন্দোলন সংগ্রামে ছিলেন, বিশেষ করে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি ছিলেন। ওই অবস্থানটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আমি কথার শুরুতেই বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, তাতে গভীর শোক প্রকাশ করছি আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে। এবং এটা নিঃসন্দেহে কথা বলার অপেক্ষা রাখে না যে তিনি যে সময় হয়তো সশরীরে আমাদের থেকে চলে গেলেন, কিন্তু তার কর্ম এটা একটা উদ্ভাসিত হয়ে নানাভাবে থাকবে। তার কিছুটা গোলাম মওলা রনি একটু আলোকপাত করার হয়তো চেষ্টা করেছেন অল্প সময়ে। দেখুন, এটা আমার বিবেচনায় উনি ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি একটা মানুষ সাধারণত তার কর্মজীবন কি করলেন সেটাই তো প্রধান বিষয় হিসেবে সামনে আসে। ওনার যে দল তার একটা রাজনীতি আছে, আমরা আমাদের দল তার একটা রাজনীতি আছে। সুতরাং রাজনীতির পার্থক্য সত্ত্বেও অনেকগুলো দিকের কথা বলা যায়। আমি অত দিকে না যেয়ে আপনি যে পয়েন্টটাকে বলেছেন, বিশেষ করে এটা কিন্তু উদাহরণ খুব একটা বেশি খুঁজে পাওয়া যাবে এমন মনে হয় না, কারণ উনি তো প্রকৃতপক্ষে গৃহবধূ। সেইখান থেকে যে পর্যায়ে যে সময় দায়িত্ব পালন করেছেন, এবং বিশেষ করে পুরো স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, কারণ একা না, সাথে কিন্তু জোটবদ্ধ আন্দোলন হয়েছে, ওনাদের জোট আবার যুগবদ্ধ আন্দোলন, এবং এই আন্দোলনের একটা কালমিনেটিং জায়গায় পৌঁছানো। নানা সময় ঘাত প্রতিঘাতে কিন্তু দেখবেন জোটের মধ্যে এই যে আপনার যে ঐক্য যুগপৎ ধারা, তার মধ্যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, কিন্তু সেই বিভ্রান্তিগুলোকে আবার এক জায়গায় নিয়ে আসা এবং তারপরে আবার ঐক্যবদ্ধ করে যে রেজিমকে আমরা পরাজিত করতে চাই, তাকে পরাজিত করেই ৯০-এর গণঅভ্যুত্থান সম্পন্ন করার। তাহলে এই ধারাবাহিকতায় নানা দলের নানা ধরনের ভূমিকা থাকে। তা সেক্ষেত্রে ওনার দলের ভূমিকা ছিলেন, এবং এইটাই যে কেউ যে কোনো সমালোচনা করতে পারি, আমরা একটা ঘটনাকে হয়তো যার যার মতো ব্যাখ্যা করতে পারি, কিন্তু মানুষের পারসেপশনে এটাই হয়েছিল, তিনি যে কথা বলেন সেই জায়গাতে যান, তিনি আপোষ করেন না। এটাই আমি বললাম যে এটাকে নিয়ে ব্যাখ্যা যার যার মতো করতে পারি, কিন্তু এটাই সত্য। এবং পারসেপশন কিন্তু রাজনীতিতে একটা বড় বিষয়, এবং তার ওই সময়ের ভূমিকা, আগামী দিনে ভূমিকা রাখা এবং একটা ঘটনাকে অগ্রসর করে নিয়ে যাওয়া অন্যতম বিষয়। তা সেটা তো আমি বলবো যে পুরো ৮০ দশক জুড়ে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং এটা কিন্তু খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে করতে হয়েছে। এখনকার প্রজন্ম আমার বিবেচনায় এটা জানেও না যে আন্দোলন কিভাবে ধাপে ধাপে করতে হয়েছে, কিভাবে একটা ঘটনাকে কি বলবো যে এক ধরনের ব্যাকসেট হতে হয়েছে, তারপর আবার গড়ে তোলার জায়গায় যেতে হয়েছে। নির্যাতন কিন্তু এখনকার মতো না হলে ওই সময় নির্যাতন আরও, ওই সময়ের বিবেচনাটা ভয়াবহ পর্যায়ে ছিল। কিন্তু সেক্ষেত্রে তিনি একটা সাধারণ নারী থেকে যেভাবে আস্তে আস্তে ধাপে ধাপে রাজনৈতিক অঙ্গনগুলো গড়ে তুললেন, এবং এই ধরনের আমরা যেটা বলি যে এই ধরনের একটা বর্জীয় দল, তাকে কিন্তু ঐক্যবদ্ধ করে রাখার একটা ঘটনা। কারণ আমরা ওই সময় জানি যে কতজন কত কোরবান হয়ে গেলেন। একটা বিখ্যাত কথা ছিল, কোরবান আলীর নামে যিনি ছিলেন তিনি তো মিটিং থেকে যেও কোরবান হলেন, এবং এই সমস্ত দলগুলোর মধ্যে এই সব ছিল। তারপর ওই সময় আরেকটা ছিল যে আপনার ওইখানে যারা এই রেজিম ছিল, তৎকালীন স্বৈরাচারের বাহিনী, তারা কিন্তু যেভাবে আর্মস নিয়ে ফাইট করতো, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, পাল্টা দাঁড়ানো, এবং সেই দাঁড়াতে যে অনেক ধরনের ভূমিকা পালন করতে হয়েছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের দিক থেকে, অন্য আন্দোলনও বিশেষ করে। তা সেই জায়গাটাকে ব্যালেন্স করে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং পুরো আন্দোলনকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, তার মধ্য দিয়ে উনি
একটা দলের পরিপূর্ণ নেত্রী হিসাবে সামনে চলে আসছেন এবং জনগণের কাছেও তিনি সামনে চলে আসছেন, যার জন্যে দেখা যাবে যে 90-এর পরে সাধারণভাবে প্রথমে একটা পারসেপশন ছিল কারা ক্ষমতায় আসছে, তারা ধরেই নিয়েছিল এবং একটা সাধারণ কিন্তু মনেই হয়েছে যে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। কিন্তু দেখা গেল ভোটের ফলাফলে মানুষ খালেদা জিয়া এবং তার দলকেই কিন্তু গ্রহণ করলো। তো এইটা দিয়েই কিন্তু সেটাও তার ওই ভূমিকার কারণে। অবশ্যই নিশ্চয়ই মানুষ, আমি বললাম যে আমরা আমাদের ভূমিকা আমরা তো ব্যাখ্যা করতে কোনো পারি। ক্ষমতা পরিবর্তন যখন হয় সেখানে নানান রকম ইকুয়েশন খুঁজি আসলে, Correct. কিন্তু নেতৃত্বের যে একটা বড় ভূমিকা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, এবং সেটা যে আমি বললাম যে সেই ভূমিকাটা এখন আপনি এই যে 3 জন বা 4 জন মিলে আমরা কোনো একটা ভূমিকাকে সামনে বলতে পারি, এটাই ভূমিকা। কিন্তু শেষ বেলায় গণতন্ত্রের মূল কথাটা কি, যে জনগণ কোনটাকে গ্রহণ করছে। তো জনগণ তো ওনার ওই ভূমিকাকেই গ্রহণ করেছে, আমরা ওই ভূমিকা, আমি বললাম যে আপনি মিলাইতে গেলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে নানাভাবে তার প্লাস মাইনাস একটা অনেক যুক্তি পাল্টা তর্ক আমরা দেখতে পারি, কিন্তু আমি ওই জায়গায় জোর দিতে চাই মানুষ কিন্তু ওইটাকেই তাকে আপসীন নেত্রী এবং সেই জায়গাটা করেছে বলে এটা মনে হয়। সময় থাকলে পরে অন্য কথা বলা যাবে, আমি শুধু আর একটু বলি, বিশেষ করে যে সময় তিনি এখন আমাদের মাঝ থেকে সশরীরে চলে গেলেন, আমরা এইবারের যে পর্বে আছি গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে একটা নির্বাচনের আমি বলবো যে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচনের জায়গায় যে যাওয়াটা দরকার, এই সময় কিন্তু উনি যদি সক্রিয় থাকতে পারতেন তাহলে সেটা কিন্তু মানুষকে অনেক আশাবাদীও যেমন করতে পারতো, অনেক পথ দেখানোর ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারতো। আমার মনে হয় যে ওনার প্রতি আমাদের দিক থেকে অন্যতম শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করা হবে, বিশেষ করে সচেতন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যদি আমরা সেই গণতন্ত্রের হাঁটার পথে যত প্রতিবন্ধকতা আছে বা কোনো দলের যদি কোনো ইগো, কোনো বিশেষ উদ্দেশ্য থাকে, সেইটাকে বাদ দিয়ে যদি ওই পথে হাঁটার কাজ করতে পারি, আমি বলি যে তাতে পরিপূর্ণ জায়গায় আমরা না যেতে পারলেও তার প্রতি একটা এই ধরনের বড় শ্রদ্ধা নিবেদনের কাজটা আমরা করতে পারবো, সেটি আমার মনে হয়।